মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুস বৈঠক জ্বালানি প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই ফেব্রুয়ারিতে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা We are ready for elections, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government. যোগ্য প্রার্থী মত বিএনপির হারানো মেরুদণ্ড ফিরে পেল ইসি বলছে জামায়াত স্বাগত জানিয়েছে এনসিপিও চানখারপুরের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সাভারে ইয়ামিন হত্যা মামলায় আসামিদের আনা হয়েছে ট্রাইব্যুনালে সিলেটের পর্যটন অঞ্চলে অবাধে লুট হচ্ছে মূল্যবান পাথর ও খনিজ সম্পদ জড়িত রাজনৈতিক প্রভাবশালীরা নির্বিকার প্রশাসন উজানের ঢলে মধ্যাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি ফরিদপুরে বিপদসীমার উপরে পদ্মা ও আড়িয়াল খাঁ পটুয়াখালীতে ভাঙছে বেড়িবাঁধ ও বসতি শিরোনাম শুনছিলেন স্বাগত এখন ঢাকায় আপনাদের সাথে আছি তানজিম শাফিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহায়তা জ্বালানি শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান সেখানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত থাকছে প্রতিবেদনে 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা তার বিশেষ দূত বিডা চেয়ারম্যান পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয় এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইতে সই করেন বাকিগুলো হলো এলএনজি সরবরাহ ও দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষার সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানান তিনি In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা জাহানারা ভুঁইয়া এখন বিশ্ব না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করে বিএনপি আর জামায়াত বলছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে ইসি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তফসিলের আগে সশস্ত্র বাহিনী মোতায়েনের পক্ষে এবি পার্টি আর সংস্কারবিহীন নির্বাচনে না যাবার ঘোষণা এনসিপির রাজনৈতিক বিশ্লেষকদের মত কমিশন ক্ষমতা প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে পারলে নির্বাচনী মাঠ নিরপেক্ষ থাকবে আরও জানাবেন জাওয়াদ মাহমুদ
ভোটের আলোচনায় নির্বাচনকালীন সময় ইসির ভূমিকা, আরপিও নিয়ে তোড়জোড় দেখা যায়। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে কিভাবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা উল্লেখ থাকলেও আওয়ামী লীগ আমলের সবশেষ 3টি নির্বাচন আরপিওর বিধানকে তোয়াক্কা না করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত করেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে, তখন আওয়ামী আমলের দলীয়করণের কালিমা থেকে ইসিকে মুক্ত করে জনগণের আস্থায় ফেরাতে উদ্যোগী বর্তমান নাসির কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম সম্পর্কিত সব বিধান বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাতিলের মতো গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ইসির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টির মতো দলগুলো। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। আর এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের মত, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সশস্ত্র বাহিনীকে নিযুক্ত করলে নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি সম্ভব হবে। ফোর্স 80,000 যদি আপনি এখনই ডিপ্লয় না করেন, পুরো ইলেকশনের যে ক্যাম্পেইনের যে প্রচারণার মধ্যে যে ভায়োলেন্সটা হবে, এটা ডিল করা যাবে না। অথবা আমরা নির্বাচন কমিশনকে বলছি, এটা তফসিল ঘোষণার পরে না, এটা এখন থেকে এই 80,000 অথবা আমি বোধ করি এটাকে ডাবল করা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তার চাইতেও যোগ্যতম উপযুক্ত প্রার্থীরা হয়তো বিভিন্ন দল থেকে নমিনেশন না পেতে পারে, যে ক্ষেত্রে ওই দলেরই ভোটাররা, ওই দলেরই সমর্থকরা না ভোট দেওয়ার সুযোগটা পেতে পারে। জামায়াত নেতা ও দলটির আইনজীবী সুশীল মনির মনে করেন, নির্বাচন কমিশন আরপিও সংশোধনের মধ্য দিয়ে প্রমাণ করেছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরপিও সংশোধনকে ও না ভোটকে স্বাগত জানালেও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা দিয়েছেন। যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই, এই কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। আরপিও সংশোধন করে যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন যে মেরুদণ্ড নিয়ে বেঁচে আছে তা তার প্রমাণ। এবং পৃথিবীতে নির্বাচন কমিশনগুলো এত স্ট্রং ভূমিকায় অবতীর্ণ হয় যেখানে তৎকালীন সরকার কিংবা প্রার্থীরা ভয়ে অতিষ্ঠ থাকে। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের মতে, নির্বাচন কমিশন তার আরোপিত ক্ষমতার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেই নির্বাচনের মাঠ ভোটার ও রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবে। এই ক্ষমতাগুলো তাদেরকে দারুণ প্রতিষ্ঠান হিসেবে সামনে এগিয়ে রাখবে। এবং আপনি যদি 2-3টি ঘটনা ঘটাতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক। এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে, ভোটারদের পক্ষে থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী বিভিন্ন অপরাধের জন্য কি কি শাস্তি আছে তার উল্লেখ থাকলেও বাস্তবতা হলো অতীতে নির্বাচনের মাঠে এগুলোর যথাযথ ব্যবহার খুব লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয় KM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোটের মাঠে আরপিওর বিধান কতটুকু বাস্তবায়ন করতে পারে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। স্বাধীনতার 5 দশক পার হলেও এখনও প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থা। এতে গণতন্ত্র নিয়ে মানুষের আস্থা পড়েছে বড় ধরনের সংকটে। এর মাঝেই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি কি, কেন এত বিতর্ক, এতে কি সুবিধা রয়েছে এবং রাজনৈতিক দলগুলো কি বলছে এই পদ্ধতি নিয়ে, এ নিয়ে বিস্তারিত থাকছে ওমর ফারুকের প্রতিবেদনে। স্বাধীনতার 54 বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি, যার বেশিরভাগই গ্রহণযোগ্যতা পায়নি। বিশেষ করে সর্বশেষ 3টি নির্বাচনের ক্ষেত্রে রাতের ভোট, পেশিশক্তির প্রদর্শন ও নির্বাচন কারচুপির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনের আয়োজনের তোড়জোড়। তবে ভোটের হিসেবের বাইরেও আলোচনা চলছে নির্বাচনী পদ্ধতিগত সংস্কার নিয়ে। আলোচনার কেন্দ্রে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি। ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের উচ্চকক্ষ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। এতে জামাত, এনসিপি সহ অনেক দল একমত হলেও নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। এ কারণে এখনও সংশয় ঠিক কোন উপায়ে হবে উচ্চকক্ষের আসন বিন্যাস।
এনসিপি মনে করছে আগের মতো 30 থেকে 35% ভোট পেয়ে সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ঠেকানোর পথে কার্যকর উপায় হতে পারে উচ্চকক্ষ। আর ভোটের অনুপাতে হলেই মিলবে প্রকৃত সুফল। সমস্যা যেটা হচ্ছে, তারা ওই 2/3 আসন পেয়ে তারা তখন হচ্ছে নিজেদের পছন্দ মতো সংবিধানটা সংশোধন করে ফেলতে পারে। আওয়ামী লীগ কিন্তু 2008 সালে তারা 48.7% ভোট পেয়ে তারা কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় এবং তারাও পরবর্তীতে তাদের নিজেদের মতন করে সংবিধানটা সংশোধন করে ফেলে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তারা বাতিল করে দেয়। গণসংহতি ঐক্যের সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করছেন বিষয়গুলো দলীয় এজেন্ডার বাইরে গিয়ে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এই দলীয় এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি নির্বাচনে তাদের সমর্থন দেন তাহলে তারা তখন পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করতে পারবেন। এর বাইরে তো এটার মীমাংসার কোনো পথ নেই। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ভারসাম্য রাখতে মিশ্র পদ্ধতির কথা বলছে এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, সংসদের 200 আসনে আগের মতো ভোট এবং 100 আসন হতে পারে পিআর পদ্ধতি। এতে ভোটের অপচয় কমবে বলেও মত দেন তিনি। প্রত্যেকটা আসনে ভোটাররা 2টা ব্যালটে ভোট দেবেন। একটা ব্যালটে হচ্ছে যেখানে যেখানে প্রার্থীরা নির্বাচন করছেন 200 আসনের, সেখানে ওই প্রার্থীদেরকে তারা সিল দেবেন। আর একটা হইলো তারা একটা দলকে ভোট দেবেন। ছোট বড় সকল রাজনৈতিক দল তাদের ভোটার এবং জনগণের অংশগ্রহণের একটা সংসদ হওয়া সম্ভব যদি আমরা মিক্স সিস্টেমে যাই। বিগত সময়ে প্রচলিত নির্বাচন পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই কেবল পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব। পিআরটা হচ্ছে মোর প্রতিনিধিত্বমূলক এবং বাংলাদেশের নির্বাচনের যে নৈরাজ্য, টাকা দেওয়া, মাস্তানি করা, এটা বন্ধ হবে। পিআর সিস্টেমে যে 49 পাবেন তার ভোট কাউন্ট হবে, যে 51 পাবেন তার ভোট কাউন্ট হবে। সারা দেশের সকল ভোটারই এখানে ব্যালট হচ্ছেন, কনসিডার হচ্ছেন। তবে শুরু থেকেই এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। পিআর অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো পদ্ধতি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, এতে স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে। আমাদের দেশের মানুষ যখন ভোট দেয় তখন দেখে, মার্কা দেখে আর মানুষ দেখে, যে এই মানুষটা আমার এলাকায় কতদিন থাকে, আমার এলাকায় তার সাথে আমার মানুষের সাথে কি সম্পর্ক আছে, এইসব বিবেচনা করে ভোট দেয়। আর পিআর পদ্ধতিতে অন্ধকারের মধ্যে ঢিল ছোড়ার ভোটে এই দেশের মানুষ ইন্টারেস্টেড হবে না। যারা এটা করছে তারা না বুঝে করছে এবং তারা বুঝছে না যে এটা করাতে যে স্বৈরাচারে যাওয়ার আবার ফেরত আসার পথ সুগম হবে, সেটা বুঝছে না। বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশে ভিন্ন ভিন্ন প্রয়োগে প্রচলিত রয়েছে পিআর পদ্ধতি। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশেও এই পদ্ধতি চাইছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে এর বিরোধিতাও রয়েছে। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি আদৌ গুরুত্ব পাবে নাকি দলগুলো তা থেকে সরে আসবে, সেটাই স্পষ্ট হবে সামনের দিনগুলোতে। ওমর ফারুক, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখার পুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশিউর অনেক। আনাস হত্যা মামলায় আজ কে সাক্ষ্য দিচ্ছেন? ইয়ামিন হত্যা মামলায় আজ চার্জশিট দেওয়া হতে পারে কিনা জানাবেন এই বিষয়ে বিস্তারিত। শাফিন, প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই, যে বলছিলেন ইয়ামিন হত্যা মামলার যে চার্জশিট সেটা আজকে দেওয়া হতে পারে কিনা। না, একদম পারে না। কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যে 1 মাসের সময় চেয়েছে ইয়ামিন হত্যাকাণ্ডের যে মামলা তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, এবং সেটি গ্রহণ করেছেন আদালত, এবং সেটি গ্রহণ করে আগামী মাসের ঠিক 14 সেপ্টেম্বর ঠিক এই যে মামলার পরবর্তী যে দিন, সেদিন কিন্তু ধার্য করা হয়েছে এবং বলা হচ্ছে 1 মাসের মধ্যে কিন্তু তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আরও একটা মামলা ঠিক সংশ্লিষ্টতার সূত্রে কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। মামলাটি নিশ্চয়ই 2013 সালের যেই শাপলা চত্বরের গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সেই মামলাতেও 3 মাসের সময় চেয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, তা গ্রহণ করেছে আদালত। এবং
ঠিক 3 মাস পরে সেই মামলারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে, অর্থাৎ 12 নভেম্বর কিন্তু সেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। এবার প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছে এবং পাশাপাশি জানাতে চাই আজকে একেবারে শুরুতেই, অর্থাৎ আজকে যে 4টা কোটেশন ছিল, মিসকেস ছিল, তার মধ্যে প্রথম যেটা উত্থাপিত হয় সেখানে কিন্তু জেডাই খান পান্না, অর্থাৎ সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, তিনি কিন্তু আবেদন করেছিলেন আজকে শেখ হাসিনার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার মামলাগুলো আছেন সেই গণহত্যার মামলাতে তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্তর জন্য। তখন বিচারক যেটা বলেন, যে বিচারপতিরা বলেন যে আসলে সেই সুযোগটা আর এখন নেই, যেহেতু সময় পেরিয়ে গেছে, অনেকগুলো সময় চলে গেছে, তাই স্টেট ডিফেন্স হিসেবে জেডাই খান পান্নার নিয়োগ পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু বাদ হয়ে গেছে। তাছাড়াও তিনি আরও উল্লেখ করেছিলেন তার আবেদনপত্রেতে যে সে ছাড়াও তিনি চান যে যিনি এখন স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন তাকে সহযোগিতা করতে পারেন কিনা তিনি আইনগতভাবে, যেহেতু তিনি একজন সিনিয়র আইনজীবী। সেক্ষেত্রেও বিচারপতিরা বলেছেন যে আসলে সেই ক্ষেত্রে কোনো সুযোগ নেই, যদি তিনি ভিন্ন কোনো মামলায় অন্য কারো জন্য ভবিষ্যতে যখন স্টেট ডিফেন্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে পত্রিকায়, তখন তিনি যদি আবেদন করতে চান তাহলে সেটাও কিন্তু তিনি করতে পারেন। কিছুক্ষণ আগে জেডাই খানের পক্ষে তার একজন সহকর্মী তিনি কিন্তু ব্রিফ করছিলেন, তিনি বলছিলেন যে তিনি যে আবেদনটা করেছেন সেটা শুধুমাত্র শেখ হাসিনার জন্য, অন্য কোনো মামলার জন্য কিন্তু তিনি আবেদন করেননি এবং এই আবেদনটা সম্পূর্ণ তার নিজস্ব যে আবেদন সে আবেদন, এবং তিনি প্রথম থেকে চেষ্টা করেছিলেন, রেজিস্ট্রার তার আবেদন গ্রহণ করেনি, পরবর্তীতে ফাইল পাঠানো হয় পোস্টের মাধ্যমে, এরকম বিভিন্ন জটিলতার কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে যে সাক্ষ্য গ্রহণের কথা আছে সে সাক্ষ্য গ্রহণের ব্যাপারে চাঙ্কারপুলের মামলায় সেখানে গতকালকে কিন্তু আনাস, নিহত যে শহীদ আনাস, তার বাবা কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছে। সাক্ষ্য গ্রহণ তার নেওয়ার পরে তাকে ক্রস করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে দুটো জায়গায় ভিন্ন ভিন্ন সাক্ষ্য দেওয়ার যেই ব্যাপার সেটাও উঠে আসে এবং সেক্ষেত্রে প্রসিকিউশন বলে যে এটা আসলে মামলার কোনো জটিলতা নয়, এটা তার জায়গা থেকে তার যেই যতটুকু জানতে পেরেছিলেন ততটুকুই আসলে তিনি যে বলেছেন। আজকে তার মায়ের, আনাসের মায়ের, শহীদ আনাসের মায়ের সাক্ষ্য হওয়ার কথা আছে, এখন পর্যন্ত সাক্ষ্য শুরু হয়নি। পাশাপাশি শহীদ জুনায়েদের বাবা মায়েরও স্বাক্ষর যেদিন সেটা আজকে থাকতে পারে। তো এখন পর্যন্ত শাফিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক এই সামনে থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। সহকর্মী মশিউর অনেক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশের কোচিং ব্যবসা বন্ধ সহ 8 দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের সদস্যরা। বিমানবন্দরের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকাকে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা বলে মন্তব্য করেন নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকরা ছাড়াও মানববন্ধনে অংশ নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী। বিমান দুর্ঘটনার 20 দিন পেরিয়ে গেলেও মানসিক ট্রমা থেকে বের হতে পারছেন না বলে দাবি করেন তারা। ভাঙা বিমানগুলো নিয়ে যাচ্ছিল, তখন ভাইয়ারা ভিডিও করতেছিল, অনেক লাশ পাওয়া গেছে, তো ওইগুলো ভিডিও করতেছিল, ভিডিও করার কারণে ওদেরকে মারা হয়েছে। শিক্ষার নামে ব্যবসা করা হয়, কোচিং ব্যবসা, এই কোচিং ব্যবসাটা বন্ধ করা হোক, একটা সুস্থ তদন্ত করা হোক। আমার একটা বাচ্চা থাকলেও তো আমি বাঁচতে পারতাম, কিন্তু এই সম্পূর্ণ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। কারণ আমার বাচ্চাকে না আটকাইলে তো আমার 2টা বাচ্চাই যেত না। আমার বাচ্চা তো কোচিং করে না, কেন তারা আটকায় রাখলো স্কুলের পরে? আমি চাই না আমার আইমানের মতো আরো ঝরে পড়ুক এই ফুলগুলা, অকালে ঝরে যাক, পুড়ে কয়লা হয়ে যাক। আমি চাই না আমার আইমানের মতো আরো আইমান এখানে পুরো বিধ্বস্ত হোক, আমি চাই না। আমরা এই সরকারের কাছে আমরা বিচার চাই, এই স্কুল বন্ধের দাবি চাই। এখানে যত মা দাঁড়ায় আছে তাদের মনের শান্তি চাই, যত বাচ্চা মারা গেছে তাদের আত্মার শান্তি চাই আমরা। হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টে বাইপাস সার্জারির পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই
দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। সিলেটের পর্যটন অঞ্চলে অবাধে হরিলুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা, এমনকি পরিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং থেকেও গত কয়েক মাসে লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর ও খনিজ সম্পদ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল ও প্রশাসনের গাফিলতির সুযোগে এই ধ্বংসযজ্ঞ চলছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরিফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকুদের কোরাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনির, বিলীন হয়েছে সবুজ পাহাড়ের বুক। সব মিলিয়ে প্রকৃতি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। স্থানীয়রা বলছেন, সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা তিনি ভক্ষণ করছেন প্রকৃতি প্রদত্ত এসব সম্পদ। রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাবানরাই আড়ালে থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের ইন্ধনেই প্রশাসনিক সহযোগিতায় ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক লীলাভূমি। প্রকৃতি নষ্ট হচ্ছে এবং সিলেটের যে সুনাম যেগুলো সেগুলোর জন্য ক্ষুণ্ণ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এবং প্রশাসনিক বল খাটিয়ে এখানে লুটপাট চলতেছে। 24 ঘন্টা পাথর চুরি হয়েছে এবং তাদের সাথে জড়িত কারা, বর্তমান যারা রাজনৈতিক দল তথাকথিত এবং প্রশাসন। সাদা পাথর ধ্বংসের শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন, কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয়, আর সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি পর্যটন রক্ষায় জেলা ও বিভাগ সহ মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কথা জানালেন তারা। ওইখানে নিয়মিত মামলাও করতেছে, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে, সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। সো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা এখন সময়ের দাবি। না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। গুলজার আহমেদ, এখন সিলেট। গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর পরিবেশ ও পর্যটন রক্ষায় সিলেটে ভোলাগঞ্জে সাদা পাথরে বেড়েছে প্রশাসনের নজরদারি। এ নিয়ে আরও জানাতে গুলজার আহমেদ যুক্ত হচ্ছেন সেখান থেকে। গুলজার, জানাবেন যে এই খবরগুলো প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে, লক্ষ লক্ষ ভিউ হয়েছে আমাদের আপনার রিপোর্টে। এরপরে প্রশাসন আসলে টনক নড়ল বা তারা এখন কি উদ্যোগ নিচ্ছে সেটি জানাবেন। এতদিন যে এভাবে বিষয়গুলো চলতে দেয়া হলো, নির্বিকার থাকার কি ব্যাখ্যা দিচ্ছেন তারা?
দেখুন আসলে যে উদ্যোগের কথা আপনি বলছেন, প্রশাসনিক উদ্যোগ, এখন আসলে কোনো উদ্যোগ নেয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই। বিগত ৩-৪ মাসে যদি বলি, 2 মাস আগেও ধরেন পরিবেশ প্রকৃতি এখানকার অবস্থা কিছুটা না হলেও ভালো ছিল। এখন একটা বিধ্বস্ত জনপদ, অর্থাৎ পারমাণবিক বোমা মারলে যেরকম জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়, তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এই ভোলাগঞ্জে। আমরা এই মুহূর্তে আছি যে সিলেটের রেলওয়ের যে রূপ ব্যাংকার একটি আছে, যে এই ব্যাংকার স্টেশন, এটি প্রায় ব্রিটিশ আমলের তৈরি একটি স্থাপনা। এটি রেলওয়ের জায়গায়, এখানে প্রায় 359 একর জায়গা ছিল। রেল মন্ত্রণালয়, সচিবালয়, এমনকি স্থানীয় প্রশাসন 2 মাস আগেও এখানে এই জায়গা রক্ষার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এই যে 100 বছরের একটি ঐতিহাসিক স্থাপনা, সেটি ইতিমধ্যে ধসে পড়েছে। অর্থাৎ এখানে তাদের যে স্থাপনাগুলো ছিল, বিশেষ করে মসজিদ এবং একটা ব্যারাক ছিল যেখানে আনসার সদস্যরা টহল দিত এবং পুলিশ সদস্যরা থাকতো, তার কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই যে গর্তগুলো, বিরাট বিরাট গর্ত দেখছেন, এগুলো আসলে গত 1 মাসের ফলাফল। অর্থাৎ প্রশাসন কতটুকু কাজ করেছে, এই চিত্র দেখলে আসলে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে এখানে আদৌ কোনো প্রশাসন ছিল কিনা। প্রশাসনিক ব্যাখ্যা যেটি, জেলা প্রশাসন গতানুগতিক যে ব্যাখ্যা, যে তারা হচ্ছে মাঝে মধ্যে অভিযান তারা পরিচালনা করেন, যখন অভিযান করেন তখন আসলে পাথর খেকু যারা আছে বা এই লুটের সাথে যারা জড়িত তারা থাকে না, কিন্তু তারা যখন চলে যান তখন আবার তারা শুরু করে। এইভাবেই আসলে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়। এটি তো আমি বলছিলাম যে 359 একর জায়গার কথা। এর আগে সকালে আমরা দেখিয়েছিলাম যে পর্যটন মূল যে কেন্দ্রবিন্দু, অর্থাৎ 0 পয়েন্ট, সেখানে বিজিবি সদস্যদের উপস্থিতি থাকার পরেও কিন্তু পাথর রক্ষা করা হয়নি। অর্থাৎ যা শেষ হওয়ার শেষ হয়ে গেছে, যতটুকু আছে সেই জায়গাটুকু যাতে সংরক্ষণ করা হয়, এটাই কিন্তু এখানকার যারা পর্যটক যারা আছেন, পরিবেশপ্রেমী যারা আছেন, তারা জোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে প্রশাসন থেকে বারবার আসলে জবাবদিহিতা চাওয়া হয়েছিল যে এই লুটেরা আসলে কারা। এটি আসলে সমন্বিতভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ব্যবসায়ী আছেন এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, সবাই মিলেমিশে আসলে এই লুটের সাথে জড়িত, কিন্তু কেউ নাম প্রকাশ করতে পারছেন না। যদিও আমরা দেখেছি যে গতকাল বিএনপির পক্ষ থেকে তাদের যে উপজেলা সভাপতি, তাকে স্থগিত করা হয়েছে তার পদটি, এবং তারা হয়তোবা কিছুটা দায় স্বীকার করেছেন, কিন্তু বাকি যারা আছে তাদের আসলে কোনো অস্তিত্ব নেই। এখান থেকে পরিবেশ নিয়ে যারা কাজ করে, অর্থাৎ বাংলাদেশ পরিবেশ যে বেলা আছে, সেই বেলা কিন্তু বিভিন্ন নামীয় ব্যক্তির সাথে তারা কথা বলেছে এবং তারা মামলা পর্যন্ত দিয়েছে। কোনোভাবেই আসলে এই জায়গাটিকে আর রক্ষা করা যায়নি। এখন আসলে রক্ষা করার মতো কিছু নেই। তারপরেও যেহেতু 0 পয়েন্ট একটি পর্যটন এলাকা, সারা দেশের মানুষ এমনকি বাহিরের মানুষও এই জায়গাটি অবলোকন করার জন্য আসেন, তারা বলছেন যতটুকু আছে ততটুকু যদি প্রশাসন আর একটু কার্যকরী উদ্যোগ নেয় এবং প্রশাসনিকভাবে যদি তাদেরকে এই জায়গাটিকে টহল দিয়ে এই লুটপাট যদি ঠেকানো যায়, তাহলে হয়তো বা কিছুটা রক্ষা পাবে। কিন্তু ক্ষতি যা হওয়ার সেটি ইতিমধ্যে হয়ে গেছে। গত 5ই আগস্টের পরে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুটা আসলে প্রশাসনিক ব্যবস্থা ভালো ছিল এবং এখানে কেউ হাত দিতে পারেনি, কিন্তু বিগত 2 মাসে এটি এখন অনেকটা বিলীনই বলা যায়। যেগুলো আছে একমাত্র কঙ্কাল অথবা যেগুলো ব্যবহার উপযোগী না, কিছু মাটি, কিছু বালি, এর বাইরে এখানে পাথর বলতে কিছু নেই। সুতরাং এরপর থেকেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা নজরদারি বাড়িয়েছেন এবং জেলা প্রশাসন থেকে গতকালকে রাতেও বিশেষ করে ইসিভুক্ত যে সকল এরিয়া আছে, জাফলং, শাহরিফিনটিলা এবং এই ভোলাগঞ্জের যে পর্যটন স্থান, সেখানে তারা টহল জানিয়েছেন। যদিও আজকে দিনে প্রশাসন তেমন একটা তৎপরতা আমরা দেখি নেই, কারণ হচ্ছে এখানে যারা বালু তোলার সাথে যারা জড়িত ছিল তাদের কাউকে দেখা যাচ্ছে না। অর্থাৎ আজকে পিন পতন, মানে নীরবতা আসলে এখানে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। উজানের ঢলে বেড়েছে মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি। ফরিদপুরের আড়িয়ালখা ও পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার চরাঞ্চলের 13টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন কোন নদীর পানি কতটা বাড়লো, কবলিত এলাকায় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদের জানিয়েছেন যে আজ 24 ঘন্টা ফরিদপুরের নদ-নদী পানি বৃদ্ধির যে পরিমাপক, সেখান থেকে বলা হয়েছে যে ফরিদপুরের পদ্মার পানি 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমান 7.73 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আড়িয়ালখা নদের পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমান বিপদসীমার
8.87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক অনুরূপভাবেই কিন্তু মধুমতি এবং কুমার নদীর পানি কিন্তু একইভাবে বেড়ে চলছে গত 2 সপ্তাহ যাবৎ ধরে। তো আপনি জানেন যে ফরিদপুরের দেশের মধ্য অঞ্চলে এই অঞ্চলে কিন্তু এই পানি বৃদ্ধির ফলে কিন্তু নদীবেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে 13টি ইউনিয়ন 4টি উপজেলার, সেখানে কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে। বিশেষ করে গবাদি পশুর যে গোখাদ্যর সংকট দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে শাকসবজি জাতীয় যে ফসলগুলো এই মুহূর্তে জলাঞ্চলে মানুষ চাষাবাদ করেছে সেগুলো খেতেও পানি প্রবেশ করায় সেটাও ক্ষতির মুখে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কথা বলেছিলাম, কৃষি সম্প্রসারণের উপপরিচালক শাহিদুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা আমাদের যে ইউনিয়ন পর্যায়ে ব্লক সুপারভাইজার রয়েছে তাদের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করছি, যেহেতু পানি সম্প্রতির সময় ঢুকছে। এর আরো কয়েকটা দিন দেখার পর তারা নির্ণয় করবে যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি তারা পরিমাপ করতে পারবে। আমি কথা বলছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের যে 4টি উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছে এবং ওই অঞ্চলের যে জনপ্রতিনিধি আছে তাদের সমন্বয়ে কিন্তু পানির যে সব অঞ্চল প্রবেশ করছে সেখানে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে তাদের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকারিভাবে তাদের পাশে থাকবে, এমনটি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। তো এ ছিল সর্বশেষ ফরিদপুরের পানি বৃদ্ধির খবরাখবর। শাফিন। জোয়ারের চাপে ভাঙন ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা স্লুইস গেট। পাশাপাশি বেড়িবাঁধ ভাঙনের সংখ্যায় রয়েছে স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবে যে গইয়াতলা স্লুইস গেটের এখন কি অবস্থা, এ নিয়ে সংশ্লিষ্টরা স্থানীয়রা কি বলছেন? শাফিন, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ার এলেই কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল নদ নদী এবং সমুদ্রেও পানি ফুসে ওঠে। সে কারণে কিন্তু ফুসে ওঠা পানির তীব্র চাপে পটুয়াখালীর কলাপাড়ার যে এই নীলগঞ্জ ইউনিয়নের যে গইয়াতলা স্লুইস গেট, সেটি কিন্তু গত 2 বছর ধরে ধারাবাহিকভাবেই ভেঙে যাচ্ছে। কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড এই স্লুইসটি রক্ষার জন্য এবং এখানকার বেড়িবাঁধ রক্ষার জন্য তারা জরুরি ভিত্তিতে কিছু কাজ করলেও সেটি কিন্তু এবছর জোয়ারের পানি এবং অস্বাভাবিক বর্ষার পানির চাপে সেটি ভেঙে যায়। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই বিধ্বস্ত বেড়িবাঁধের যে স্লুইসটি এখানে বন্ধ করা হয়েছিল, সেই জিও ব্যাগ সেগুলো কিন্তু জোয়ারের পানির চাপে ভেসে গিয়েছে। এখন কিন্তু এখানকার যে এই বেড়িবাঁধের যে এবং স্লুইস দুটিই কিন্তু এখন ভাঙার শঙ্কা প্রকাশ করছে এখানকার ভুক্তভোগী কৃষকরা। এখানকার যে এই জোয়ারের পানি গ্রামের অভ্যন্তরে প্রবেশ করায় এখানকার যে পার্শ্ববর্তী যে সকল কৃষকের বসত ভিটে রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। একই সঙ্গে পুকুর ঘেরের মাছ ভেসে যাচ্ছে। এখানকার যে যখন অতি বৃষ্টি হয় তখন কিন্তু এই অঞ্চলের গইয়াতলা সহ আশপাশের প্রায় 10 থেকে 12টি গ্রামের ফসলি ক্ষেত, আমন ধান সহ অন্যান্য বড় ধানের যে ক্ষেত সেগুলো কিন্তু প্লাবিত হয়। তবে স্থানীয় যে কৃষক তারা বলছে যদি এই স্লুইসটি স্থায়ীভাবে বন্ধ করে বিকল্প স্লুইস এর পার্শ্ববর্তী অতি নিকটেই একটি স্লুইস গেট রয়েছে, উর্শিতলা স্লুইস, সেটি যদি সক্ষমতা বাড়ানো হয় তাহলে এই অঞ্চলের যে কৃষকদের কৃষি অভ্যন্তরের যে পানি সেগুলো কিন্তু নিষ্কাশনের উপায় হয়। আর এটি স্থায়ীভাবে বন্ধ করলেই তারা হয়তো এই যে ডুবে ভেসে জীবনযাপন এবং কৃষির যে বিঘ্নিত হচ্ছে সেটি রক্ষা পাবে, এমনটি দাবি করছে তারা। তারা আরও একটি দাবি করছে যে এখানকার এই স্লুইসের পাশেই যদি আরও একটি স্থায়ী ভিত্তিতে আরেকটি স্লুইস গেট নতুন করে নির্মাণ করা হয় এবং খাল কেটে যদি আর নতুন পানি ধারা চলমান অব্যাহত রাখে তাহলে এখানকার এই স্লুইসটি আবার নতুন করে রক্ষা হবে এবং এইখানকার যে কৃষক তারা কিন্তু তাদের কৃষিকাজে তারা সুবিধা হবে, এমনটি জানিয়েছে। তবে স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এটি অর্থ যোগান দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সেটির প্রস্তাবনা পাঠানো হয়েছে। যদি অনুমতি হয় তাহলে এখানে নতুন স্লুইস গেট এবং খাল কাটার কার্যক্রম গ্রহণ করা হবে। তা না হলে এখন জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম দিয়ে কৃষকদের কৃষি জমি রক্ষা করা হবে, এমনটি প্রত্যাশা এখানকার কৃষকদের। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে। জলবায়ু পরিবর্তনের কারণে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু।
উষ্ণ আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টি ডেঙ্গু মৌসুমের পরও বাড়াচ্ছে আক্রান্ত ও মৃত্যু হার। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আগস্ট ও সেপ্টেম্বরে বাড়বে 2 থেকে 3 গুণ। মেহেরিন আইনের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এই বর্ষা মৌসুমেও। থেমে থেমে বৃষ্টির মাঝেও সূর্যের তাপে হাঁসফাঁস জনজীবন। চিরচেনা বর্ষার রূপ যেন পাল্টে দিচ্ছে জলবায়ুর এই পরিবর্তন। ফলে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। আবহাওয়া অফিস বলছে, ব্রেক মনসুনের প্রভাবে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি চলমান থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মনসুনের যে বর্ষাকালটা ব্রেক থাকে আর কি, ব্রেকটা এখন ব্রেক চলছে, ব্রেক মনসুন যেটা বলি। তাপমাত্রার কথা বলছে, যে গরম অনুভূতি হওয়ার কথা বলছে, এটা এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার কিন্তু আগামীকালকে তাপমাত্রা এই অবস্থায় থাকবে। আগামীকালকের পথে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের এই হেরফের এবং তাপমাত্রার এই পরিবর্তন দিন দিনই বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টি স্বস্তি দিলেও এর ফলে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের হার এবং মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে 100। চিকিৎসকরা বলছেন, সামনে শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাই প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। এডিস মশা আসলে প্রজননের জন্য তার পানি, উষ্ণতা এবং আর্দ্রতা, এই দুটোই প্রয়োজন। তো বর্তমানে আমাদের এই বর্ষা সিজনে যেরকম দেখা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে আবার উষ্ণ একটা আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে। সুতরাং এই বছরের এই আবহাওয়াটা ডেঙ্গু রোগীর যে মশা, এডিস মশার প্রজননের জন্য একটি আদর্শ একটি পরিবেশ আছে এখন সামনে, এবং এটা আরও বাড়বে এবং আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গবেষকরা বলছেন, জলবায়ুর এর পরিবর্তন বর্ষাকালকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে মশার দ্রুত বিস্তার এবং ভাইরাস সংক্রমণ সহজ হয়। তাই জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এই মাসে, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু জুলাইয়ের তুলনায় 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আরও বাড়বে, কারণ এডিস মশার প্রজনন জমা পানিতে বৃদ্ধি পাবে। ডেঙ্গু বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। 2025-26 অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে সচিবালয়ে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরাসরি যাব সেখানে। পূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই বিঘ্ন হচ্ছে। না, এটা গতকাল নতুন করে আরেকবার করা হচ্ছে। এটা আগেও এটা ছিল, তারই ফলশ্রুতি এটা করেছে। আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে, ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনো আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএম এর প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বা বিজিএমইর প্রতিনিধির কাছ থেকেও শুনবো, বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আসেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে।
চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। এখন ঢাকায় একটা বিরতি নিচ্ছে, আবারও ফিরব একটু পর। হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন। এটার আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো। তবে আমরা হয়তোবা কিছু এখন ঢাকায় স্বাগত আরও একবার। এবারে খেলার খবর। এশিয়া কাপে নিজেদের প্রস্তুত করতে চতুর্থ দিনের মতো ফিটনেস নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল 8টা থেকেই ফিটনেস ট্রেনিং শুরু করেন নাসুম শান্তরা। চলতি মাসে ঘরের মাঠে সিরিজ খেলবে নেদারল্যান্ডস। সিলেটে 3 ম্যাচের T20 সিরিজের জন্য 20 আগস্ট ঢাকা ছাড়বে ক্রিকেট দল। এর আগে মিরপুরে হোম গ্রাউন্ডে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। গেল সোমবার জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে 1600 মিটার দৌড়েছেন শান্ত পারভেজ ইমনরা। খেলোয়াড়দের ভালো করার চেষ্টা দেখে খুশি কোচ নাথান কেলি। Bangladesh is that we play pretty much 12 months of the year. A lot of the more western sides generally have an off season. We don't get that luxury here. So when we get these small windows, we try and do some physical work and some physical testing. We use the testing to understand what areas we need to emphasise in each player's individual training. এফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বে ঘরের মাঠে নামছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের ধনী ক্লাব মুরুস ইউনাইটেড। অভিজ্ঞতার সিংহাসনে আবাহনী আর অর্থবল উদ্যমে ভরপুর মুরুসের লড়াই হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ, যেখানে শেষ বাঁশি বাজার আগে বিজয়ী নির্ধারণ কঠিন। ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। ফুটবলের আসরে এবার মুখোমুখি অভিজ্ঞতা আর নতুন স্বপ্নের লড়াই। ফুটবলের সবুজ গালিচায় এবার মুখোমুখি হতে যাচ্ছে দুটি ভিন্ন গল্পের দল। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ঘরের মাঠে বাংলাদেশের ক্লাব ফুটবলের অন্যতম সেরা নাম ঢাকা আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ কিরগিজস্তানের নবীন কিন্তু ধনী ক্লাব মুরুস ইউনাইটেড, যাদের জন্ম মাত্র 2 বছর আগে। কিন্তু অর্থনৈতিক শক্তি আর খেলোয়াড়দের মান এবং অবকাঠামোয় ইতোমধ্যেই আঞ্চলিক ফুটবলে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছে তারা। দল গঠনের শুরু থেকেই মুরুস ইউনাইটেডের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেয়া। তারা জানে বড় জয় তাদের আলোচনার কেন্দ্রে নিয়ে যাবে, আর সেই স্বপ্ন নিয়েই তারা এসেছে বাংলাদেশের অভিজ্ঞ আবাহনীকে তাদেরই মাঠে চ্যালেঞ্জ জানাতে। Тот момент, когда нужно показать нашим ребятам, на что они способны. Это другой вид игры. Чемпионат это одно Кыргызстана, а азиатские игры это другое. Уровень другой, подготовка другая, все другое. অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ আবাহনী ম্যাচটিকে দেখছে নিজেদের আধিপত্যের মঞ্চ হিসেবে। নতুন মৌসুমের আগে শক্তিমত্তাও বাড়িয়েছে সেভাবেই। বাইরে থেকে আলামিন এবং মোরসালিন এবং কাজেম শাহর সাথে আমি মনে করি যে আমাদের মিডফিল্ডটা এবং আক্রমণ ভাগে কিছুটা হলো লাস্ট ইয়ারের থেকে শক্তিশালী আছে। আর যারা ব্যাক ফোর বা ব্যাকলাইনে ছিল তারা প্রায় অলমোস্ট লাস্ট ইয়ারে ওরাই আছে।
ঘরের মাঠের দর্শক, পরিচিত পরিবেশ আর দীর্ঘদিনের অভিজ্ঞতা সব মিলিয়ে 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় তারা। প্রতিপক্ষ কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আকাশী নীলরা। শক্তিমত্তা আমাদের জানা আছে। আরেকটা যেটা বললেন যে তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিংগুলো, সুইচ অফ প্লে এবং উইং প্লেগুলো, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে। স্যার আমাদেরকে যে পার্ট টু পার্ট কাজটা করাইছে, যে সুইচ প্লে হইলে কিভাবে আমরা অফ করতে হবে, ওরা বিল্ড আপ করলে আমরা কিভাবে অফ করতে হবে, এটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে কাজ করছি। যদি স্যারের প্ল্যান অনুযায়ী আমরা পুরোটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ ওদেরকে আমরা ডিস্ট্রয় করতে পারবো। সব মিলিয়ে এই দ্বৈরথ হতে পারে এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বের অন্যতম স্মরণীয় ম্যাচ, যেখানে প্রতিটি মুহূর্তে পাল্টে যেতে পারে খেলার রং, আর শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কে জয়ী তা বলা মুশকিল। ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুস বৈঠক, জ্বালানি প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই। ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। We are ready for elections, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government. না ভোট ফেরায় বাড়বে যোগ্য প্রার্থী, মত বিএনপির। হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে ইসি, বলছে জামায়াত। স্বাগত জানিয়েছে এনসিপিও। চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। সাভারে ইয়ামিন হত্যা মামলার আসামিদের আনা হয়েছে ট্রাইব্যুনালে। সিলেটের পর্যটন অঞ্চলে অবাধে লুট হচ্ছে মূল্যবান পাথর ও খনিজ সম্পদ। জড়িত রাজনৈতিক প্রভাবশালীরা, নির্বিকার প্রশাসন। উজানের ঢলে মধ্যাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। ফরিদপুরে বিপদসীমার উপরে পদ্মা ও আড়িয়াল খাল। পটুয়াখালীতে ভাঙছে বেড়িবাঁধ ও বসতি। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে, facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।